হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে হলো শুক্রবার, ওর বাবা ল্যাব থেকে ফেরার পথে সব বাজার-টাজার করে নিয়ে এসেছে এই সপ্তাহের। আসলে এমনিতে এমনটা হয় না। উইকেন্ডের যেকোনো একদিন শুক্র, শনি বা রবি যেদিনই সময় পাই আমরা ৩ জনে মিলে বের হই, একসাথে বাজার করি। তো এই সপ্তাহে যেটা হয়েছে বাইরে প্রচণ্ড স্নোফল, প্রচণ্ড ঠান্ডা। তো আর সন্ধ্যাও নেমে যায় অনেক আগে। তো সব মিলিয়ে আমরা আর এই সপ্তাহে বের হলাম না বাজারের জন্য। ওর বাবাকেই বললাম যে ও সব কিছু নিয়ে আসলো। যেটা হয় আমাদের এখানে তো মানে ওয়ালমার্টে গেলাম আর পুরো বাজার হয়ে গেল তা তো আর না। অনেক কিছুই পাওয়া যায় অবশ্যই ওয়ালমার্টে, কিন্তু ইন্ডিয়ান গ্রসারি থেকেও কিছু আনা লাগে, কিছু আনতে আবার পেলেসে যাওয়া লাগে। তো এরকম বারবার আসলে গাড়িতে লোড আনলোড করতে মামুনিকে এই স্নোফলের মধ্যে একটু কষ্ট হয়ে যায়। তো ওই জন্য আর কি ওর বাবাই সব কিছু নিয়ে আসলো। আর তাছাড়া ওর বাবা এমনিতেই বাজার করতে খুব এক্সপার্ট, মানে ওকে নিয়ে আমার বাজারের ব্যাপারে কোনো কিছু চিন্তাই করা লাগে না, কোনো কিছু বলাও লাগে না। আমাদের ফ্রিজে কি আছে কি নাই, কোন জিনিসটা কিনতে হবে না আনতে হবে, সব কিছু ওর মনে থাকে। এই ব্যাপারে না আমি একটু বেখেয়ালি, কিন্তু ওর এইসব দিকে খুবই নজর। এটা কিন্তু অবশ্যই অনেক ভালো একটা দিক, ও খুবই বুঝে শুনে বাজার করতে পারে। তো যাই হোক, এদিকে আমি তো আগে খুবই দুঃখ করতাম যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার সব কাজ একা করতে হয়। কিন্তু ভগবানের অশেষ কৃপায় আমার সেই দুঃখের দিন শেষ। আমার সব কাজে আমার হেল্পিং হ্যান্ড এখন আমার সাথে সাথেই থাকে। আমি বাথরুম পরিষ্কার করলেও তার করতে হবে, আমি রান্না করলেও সেটা তার দেখতে হবে, আমি কাপড় গোছালেও সেগুলোকে ভাঁজ খুলতে হবে। মানে সব কিছুতে তার একটা না একটা পার্টিসিপেশন থাকবেই থাকবে। সত্যি কথা বলতে আমার মেয়ের এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আসলেই আমি খুবই এনজয় করি আর খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমার কাছে মনে হয় যে ছোটোবেলা থেকে আসলে সবার বেসিক সার্ভাইভাল স্কিলসগুলো শেখা উচিত, জানা উচিত। এগুলো যে পরবর্তীতে কতটা হেল্পফুল সেটা আমি নিজেকে দিয়েই বুঝি। এইরকম টুকটুক করে ও যে আমাদের সব কিছু মানে আমাদের কাজকর্মগুলোতে ওর ইন্টারেস্ট দেখায়, পার্টিসিপেট করে, বা আমরাও যে ওকে ইনক্লুড করি, এগুলোই কিন্তু শেখায়। আলাদা করে ওকে হাতে কলমে শেখানোর কিছু নেই। এরকম করতে করতেই ও নিজে নিজেই শিখে যাবে আর বুঝে যাবে যে কোন কোন কাজ আসলে কিভাবে কিভাবে করতে হয়। এই দেশে বাজার করাটাও না একটা কষ্টের কাজ। একে তো বড় বড় দোকান, এই মাথা থেকে ওই মাথা হেঁটে হেঁটে বাজার করা লাগে। তারপরে সেগুলোকে গাড়িতে ওঠানো। আর আমাদের মতো অ্যাপার্টমেন্টে যারা থাকেন তাদের তো গাড়ি থেকে বাসা পর্যন্ত জিনিসপত্র তুলে আনা আরেকটা কষ্টের কাজ। তার উপরে আমরা থাকি দোতলাতে, গাড়ি পার্কিংও বিল্ডিংয়ের নিচে না, একটু দূরেই করতে হয়। তার উপরে যদি স্নো পড়ে বা অনেক বেশি ঠান্ডা বেড়ে যায়, তাহলে তো কষ্টের আর সীমাই নেই। তো যাই হোক, ওর বাবার যেহেতু আজকে পুরোটাই একা একা করা লাগলো, আমি তো কিছুই করিনি। তো জাস্ট একটু ফ্রিজের ভিতরে যেগুলোকে গোছানোর ছিল সেগুলো করে দিল। আর এখন বাবা আর মেয়ে দুইজন একটু রেস্ট নিতে গেছে। মেয়ে তো আজকে প্রচণ্ড প্রচণ্ড হেল্প করেছে, তো সেই জন্য সেও টায়ার্ড। বাবা আর মেয়ে এখন একটু রেস্ট নেক, আর এইদিকে আমি একটু রান্নাবান্নার কাজ সারি। আমি যখন রান্না করি তখন আসলে মাছ বা মাংস যেই আইটেমটা মেইন সেটা একটু বেশি করে রান্না করে রাখি। আর শুরুর বা শেষের আইটেম যদি প্রয়োজন হয় তখন আমি সেটা টুক করে যে কোনো সময় রান্না করে ফেলি। যেমন আজকে আমার একটু ভাজি করতে হবে আর একটু ডালও করতে হবে। আমাদের ডাল তো একদম 12 মাস আমার বাসায় চলে। প্রথমে তো আমাদের দুইজনের ডাল ছাড়া চলতো না, আর এখন আমাদের তিনজনেরই ডাল ছাড়া চলে না। ওই জন্য আমি এক চুলায় ডাল সিদ্ধ হতে বসালাম, আর এইদিকে আমি একটু বাঁধাকপি ভাজি করে নিচ্ছি। ইদানিং না আমার ভাজি খেতে খুব ভালো লাগছে, আমি জানি না। আগে না আমি অনেক শাক খেতাম বা সবজি খেতাম। তো আমি একটা জিনিস দেখলাম যে ভাজি করে যদি আমি ফ্রিজে রেখে দিই তাহলে না খুব একটা মানে স্বাদটা খারাপ হয়ে যায় না। কিন্তু আমি যদি আজকে শাক রান্না করি, কালকেই না সেই শাকটা খেতে আর ভালো লাগে না। সবজির ক্ষেত্রেও ঠিক তাই। আর বিশেষ করে আলু দিয়ে যদি আমি একটু ভেজা সবজি করি, তাহলে সেই আলুটা এত প্যাচ প্যাচ করে ফ্রিজে রাখলে। তো এই জন্য না এখন আমি ভাজি করি বেশি। ভাজিতে যেটা হয়, সময়ও কম লাগে, কষ্টও কম লাগে, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর ফ্রিজে রাখলেও না স্বাদ একদম নষ্ট হয় না। এদিকে রান্নার জোগাড় করতে করতেই কিন্তু অলরেডি আমার সিঙ্কে এতগুলো বাসন জমে গেছে। তো ওদিকে ওগুলো ভাজি আর ডাল সেদ্ধ হতে হতে আমি বাসনপত্র সব কিছু ধুয়ে ফেললাম। তা না হলে রান্না শেষ করে যদি আমি এই ক্লিনিংয়ের কাজে আসি, তখন দেখা যায় যে একে তো পাহাড় সমান বাসন জমে, তার উপরে এগুলো ধোয়ার পরে আমার আর কোনো এনার্জি থাকে না। তো সব কিছু মিলিয়েই যদি আমি পাশাপাশি দুইটা কাজ করতে থাকি তাহলে কিন্তু লোড একটু কম লাগে।
তো খাবার দাবার সব কিছু রেডি করে নিয়ে আমরা তিনজনে বসে গেলাম আমাদের ফ্যামিলি ডিনার টাইমে। ইউজুয়ালি তো ফ্রাইডে নাইটে দেখা যায় আমরা কারো না কারো বাসায় যাই গল্প করতে, আড্ডা মারতে। আমার বাসায় আমাদের বন্ধু বান্ধবরা আসে। তো আজকে যেহেতু ওয়েদার খুবই খারাপ, যার জন্য সেরকম কোনো প্ল্যান আর করা হয়নি। ভিডিওটা আমি পরদিন থেকে আবার কন্টিনিউ করছি। আজকে হলো শনিবার। আমাদের না শনি রবিবার এত নিমন্ত্রণ থাকে, আমি কি বলবো। তো আজকে হচ্ছে আমাদের 2টা ইনভাইটেশন আছে। প্রথমে হচ্ছে একটা বার্থডে পার্টি, আর পরেরটা পরে বলছি। তো প্রথমে চলে আসলাম বার্থডে পার্টিটাতে। এটা হচ্ছে আমাদের শহরের ভিতরে কিন্তু একটু দূরে, যার জন্য একটু হাইওয়ে দিয়ে আসা লাগলো। এটা একটা কমিউনিটি হলে। আর এখন তো ইউএসের যেখানেই যাচ্ছি সেখানেই ক্রিসমাসের ডেকোরেশন দেখতে আমার কী যে ভালো লাগে। তো যাই হোক, আমরা চলে আসলাম যেখানে বার্থডে পার্টি হচ্ছে সেখানে। এটা মেইনলি একটা ইনডোর প্লেগ্রাউন্ড এই কমিউনিটি কমপ্লেক্সটার ভিতরেই। তো আমাকে যখন আনিকা আপু ইনভাইট করলেন আশিতার বার্থডে পার্টিতে এখানে, আমি তো তখন ভাবছিলাম আমার মেয়ে তো বেশ ছোট, ওর জন্য ঠিক কতটা ঠিকঠাক হবে এখানে আসাটা, ও কি বুঝে উঠতে পারবে কি না। তো আসার পরই দেখছি যে সে তার নিজের জায়গা নিজে খুঁজে বের করে নিয়েছে। এই ছোট আলাদা করে রাখা স্লাইডটা সে মোটামুটি দখল করে নিল। তারপর কতক্ষণ পর দেখি যে বড় মেজ মতো যেটা বানানো, যেখানে বড় বাচ্চারা খেলছে, এটাও সে এক্সপ্লোর করা শুরু করেছে। নিজে নিজে ফিগার আউট করছে যে কতটুকু সে আসলে খেলতে পারবে, সে কতটুকু যেতে পারবে। তো এটা দেখে না আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি। সত্যি বলতে আমার মেয়ে তো ডে কেয়ারে যায় না, তো আমি একটু ভয়ই পাই যে অন্যান্য বাচ্চাদের সাথে ও কতটা ইন্টারাক্ট করবে, ঠিকঠাক মতো মিশতে পারবে কিনা। কিন্তু আমি এই বার্থডে পার্টিটা এসে আমি তো মোটামুটি আমার মেয়ের পারফরমেন্সে মুগ্ধ। তো আমি আসলে প্রথম আসতে চাইনি, পরে আমি আনিকা আপুকে থ্যাংক ইউ বলেছি যে আপু আমাকে ইনক্লুড করেছেন, আমি আমার মেয়েটাকে নিয়ে এসেছি। আর আমার মেয়েটা যে এত এনজয় করেছে, মানে কি বলবো। আমি বার্থডের অন্যান্য কোনো সেকশনগুলো আমি আসলে কোনো ভিডিওতে নেইনি, কারণ অন্যান্য বাচ্চারাও ছিল। তো সবারই প্রাইভেসিকে আমি রেসপেক্ট করি, যার জন্য আমি কোনো রকম কোনো ভিডিও অন্য কারোটা করিনি। আশিতার বার্থডে পার্টিতে টানা খেলাধুলা করে আমার মেয়ে তো পুরা টায়ার্ড, সে গাড়িতে ওঠার সাথে সাথে ঘুম। তো সেই ঘুমেই বাসায় এনে ওকে শুইয়ে দিয়েছি। আমরা নিজেরাও একটু চাটা খেলাম, তারপরে এখন আসলে রেডি হচ্ছি। তো চলে আসলাম আমাদের যে সেকেন্ড ইভেন্টটা সেখানে। এখানে আজকে হলুদের আয়োজন করা হয়েছে, গায়ে হলুদের। আসলে আমাদের এখানে যে সিঙ্গেল ব্যাচেলার ভাইয়ারা যারা আছেন, তারা যখন দেশে বিয়ে করতে যান তার আগে আমাদের কমিউনিটি থেকে আমরা হলুদ দিই, গায়ে হলুদ সেলিব্রেট করি আর কি। তো সেই মতনভাবেই এটা হচ্ছে আকাশ ভাইয়ের গায়ে হলুদ। তো প্রত্যেকটা হলুদের অনুষ্ঠানেই না গিয়ে আমার এই কাজ হচ্ছে সবাইকে বেশি করে হলুদ মাখিয়ে দেয়া। এই পর্যন্ত যে কটা হলুদের অনুষ্ঠানে আমি গিয়েছি এখানে সবার সাথেই আমি এই কাজ করেছি। তো আকাশ ভাইও তার ব্যতিক্রম না। 2টা হলুদের মাঝখানে ব্রেকে আমার মেয়ে তো তার হাফ লিটল বানিজ হাফ 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 শুরু করে দিল। যেখানেই সে এরকম খোলা বিছানা পায় লাফালাফি শুরু করে দেয় আর কি। তো আকাশ ভাই আর মিঠুন দা দুইজনেই হচ্ছেন যে একই ফ্ল্যাট শেয়ার করেন। তো দুইজনেই আসলে এবার দেশে যাচ্ছেন বিয়ে করতে। তো এরপর মিঠুনদার গায়ে হলুদ শুরু হলো, সবাই মিলে একে একে মিঠুনদাকে হলুদ দেওয়া হলো। তো ভালোই লাগে আসলে। এখানে তো দেশের মতো এরকম ওয়েডিং সিজন থাকে না, কিন্তু ওই ডিসেম্বরটা আসলে দেখা যায় অনেকেই দেশে যান বিয়ে করতে। তো এই টুকটাক করে যতটুকু আনন্দ নিজেরা করে নেওয়া যায় ততটুকুই আর কি। তো ভালোই গেল আমাদের এই উইকেন্ডটা। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে।